আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার 12 কোটি 36 লাখেরও বেশি। বিতর্ক এড়াতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। সরকারের চেয়ে মানুষের শক্তি অনেক বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ মনে করিয়ে দেয়া। বেগম খালেদা জিয়ার সাথে তাঁর বাসভবনে সেনাপ্রধানের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন সেনাপ্রধান। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে মনে করে বিএনপি। ক্ষমতায় গেলে রিভিউ করে ব্যবস্থা নেয়ার ঘোষণা। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজের শীতবস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ। এবং বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। তাসকিন আহমেদের রেকর্ডের দিনে ঢাকা ক্যাপিটালসকে হারালো দুর্বার রাজশাহী। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12 কোটি 36 লাখ 83 হাজার 512 জন। 7টি দেশের 13,151 জন প্রবাসী সহ তালিকায় নতুন যুক্ত হয়েছে 18,33,352 জন ভোটার। বিতর্ক নিরসনে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই হবে বলেও জানান তিনি। নাজিব বেগ জানাচ্ছেন। আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশনের কাছে তাই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা 12 কোটি 36 লাখ 83 হাজার 512 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6 কোটি 33 লাখ 30 হাজার 103 জন। নারী ভোটার 6 কোটি 3 লাখ 52 হাজার 415 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। গত বছরের চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে 18 লাখ 33 হাজার 352 জন। গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে 15 লক্ষ 39 হাজার 946 জন বেশি ছিল। আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29 লক্ষ 77 হাজার 688 জন। 7টি দেশ থেকে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে 40টি দেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। স্বচ্ছতার স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন 17 জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2রা মার্চ। আপনারা আলোচনা করেছেন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি। সেই শক্তিকে জাগ্রত করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মানুষের দায়িত্ব সমাজের সেবা করা, আর মন্ত্রণালয়ের কাজ হলো তা মনে করিয়ে দেয়া। চকর মালিথা জানাচ্ছেন। শীতের সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন। প্রধান অতিথি শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তৃতায় বলেন, সমাজের জন্য প্রত্যেককে কাজ করা উচিত। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। প্রতিটি মানুষকে পরস্বার্থের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজসেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করতে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে। মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব দুর্নীতি রিভিউ করার ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের দাবি, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিল আওয়ামী লীগ। মইনুল হাসান জানাচ্ছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটি 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসা রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। রূপগঞ্জ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন পাচার করা হয়েছে বলে জানান তিনি। রূপপুরে তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে, এই নিউক্লিয়ার ব্যাপারে। আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য। 71,20,000 গ্রাহকের কাছে মিটার পৌঁছাবে, প্রায় 36 কোটি টাকা পাচারকৃত অর্থ এখান থেকে নিয়েছে আর কি। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পূর্ণ মূল্যায়ন করা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহার অবৈধ সম্পদ অর্জন এবং তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য মোরাল নির্মাণে অর্থ তছরুপের বিষয়ে অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। সাদি মাহমুদ জানাচ্ছেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসেবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা খরচের মাধ্যমে অনিয়মেরও অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজস্ব বাড়াতে ৪৩টি পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, কর ও ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের খরচ বাড়বে না। রফিকুল বাশার জানাচ্ছেন। হোটেল, রেস্তোরাঁ, কোমল পানীয়, পোশাকের শোরুম, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান ভাড়া, মিষ্টির দোকান, ভ্রমণ সহ ৪৩টি পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে। নিত্যপণ্যের মূল্যস্ফীতির মধ্যে সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের খরচ আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা থাকলেও অর্থ উপদেষ্টা তা মনে করছেন না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি ৩ তারকার উপরে, যারা বিমানে চড়ে তার ২০০ টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে নয়, রাজস্ব বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানান উপদেষ্টা। IMF আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নতুন বছর দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালে ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাঁকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। গত ৫ই ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিল করা হয়েছে। রাতে প্রশাসন ভবনে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পরে পোষ্য কোটা বাতিল ঘোষণা করার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে আন্দোলনকারীরা।
খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের আনন্দ দিতেই বিভিন্ন উদ্যোগে তাদের পাশে থাকে এই সংগঠন। জাকিয়া আক্তার জানাচ্ছেন। দেশের উন্নয়ন ও মানবতার সেবার বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। শীতে বিপর্যস্ত এসব মানুষ শীতবস্ত্র পেয়ে খুশি। খুশি হয়েছি, ভালো দিছে, অনেক ভালো লাগছে, কম্বল দিছে, অনেক খুশি হয়েছি। মা আল্লাহ বাঁচায় হোক, আপনাকে আমরা শান্তির মতন খামো, শান্তির মতন এই যে আরামে একটু শোয়া করবো। সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি প্রতিটি সংগঠনকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এই যে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কাজ প্রায় করে থাকি এবং এদের আমরা এরা যখন বলে এদের এটা লাগবে সেটা লাগবে, তখন আমরা টাকা পয়সা দেওয়ারও ব্যবস্থা করি। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটার উপরেও কাজ করি, জানি আমরা হার্ট থেকে তাদেরকে ভালোবাসতে পারি। নারায়ণগঞ্জের নবীগঞ্জের টি হোসেন হাউসে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের সঙ্গে খাবার খান ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সরকারি দপ্তরে তাঁর নাম ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা সরকারি পত্র বা ডিও লেটার দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তথ্য উপদেষ্টা বলেছেন, সম্প্রতি নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং অবৈধ সুবিধা নেয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তাঁর আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে তাঁর সুনাম বিনষ্ট হচ্ছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়াও আধা সরকারি পত্রে বলা হয়, রাষ্ট্র সংস্কার ও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, রাত 8:30টার দিকে ফিরোজায় প্রবেশ করেন সেনাপ্রধান। সেখানে তিনি প্রায় 40 মিনিট অতিবাহিত করেন। সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। মার্চ থেকে সব সরকারি আমদানি রপ্তানি সেবা ডিজিটালি করতে হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আমদানি রপ্তানি সহজ করতে বাংলাদেশ সিঙ্গল উইন্ডোর সফল উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, গত 15 বছর আইটি খাতে খরচ বাড়লেও তা তেমন কার্যকর হয়নি। সরকারি কার্যক্রম অনলাইন করার উপর জোর দিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। আমদানি রপ্তানি প্রক্রিয়া ও পেপারলেস বাণিজ্য সহজ করতে চালু করা হয়েছে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টাল। উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা। সরকারি সেবা প্রক্রিয়া আধুনিকায়নে গুরুত্ব আরোপ করেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। শুধুমাত্র ফাইল নিচে থেকে উপরে ওঠার, উপরের থেকে নিচে নামানোর জন্যই একটা সিম্পল চিঠি 15 দিন দেরিতে। এই অনলাইন সিস্টেম যদি আমরা সত্যিকার অর্থে সরকারি অফিসগুলোতে করে ফেলতে পারি, এইটার দেখা দেখি, তাহলে আমাদেরও যে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, এটাও কিন্তু অনেক ইজি হয়। অর্থ উপদেষ্টা বলেছেন, মার্চ থেকে সব আমদানি রপ্তানি হবে সম্পূর্ণ পেপারলেস। আই এম গিভিং এ সর্ট অফ টাইমলাইন, দে উইল স্টার্ট ফ্রম মার্চ। মার্চ থেকে শুরু করে, না হলে আপনার বলেন যে না হলে কি করবেন, আমার কাছে কিছু অস্ত্র আছে অর্থ উপদেষ্টা হিসাবে, সেইটা না হয় ইউজ করতে আমি I'll use some of my cloud or some of my instrument in the Ministry of Finance. If you not introduce, then একটু ডিফিকাল্ট হবে। গত 15 বছর আইটিতে বহু টাকা খরচ হয়েছে, কিন্তু সেই কটা আইটিতে খরচ হয়নি, সেটা চলে গেছে অন্যভাবে। অর্থাৎ অ্যালোকেশনে না, বাট যাদেরকে অ্যালোকেট করে, they will have to use it very efficiently.
2016 সালে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পক্ষে বিপুল সংখ্যক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান। এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। শুনানি শেষে চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হওয়ার সময় আদালত চত্বরে কয়েকশো আইনজীবী তাদের উদ্দেশ্যে দালাল বলে স্লোগান দেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। চট্টগ্রামের কাট্টলীর সমুদ্র উপকূলে ডিসি পার্কে 4 জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো শুরু হবে ফুল উৎসব। বিকেলে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ফরিদা খানম আয়োজন সম্পর্কে অবহিত করেন। মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিডস জোন এবং বই ও পিঠা উৎসবের জন্য থাকছে স্টল। এবার টিকিটের মূল্য রাখা হয়েছে 50 টাকা। আগামীতে এই পার্কে বছরব্যাপী উৎসবের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যরাও ছিলেন। আমরা এবার তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আমাদের এই ফুল উৎসবের সাথে তারুণ্যের সমাবেশকে আমরা রিলেট করতে চাই। আমাদের চট্টগ্রামবাসীদের আমন্ত্রণ জানাচ্ছি, সহ সারা দেশবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের এই মাসব্যাপী ফুল উৎসব উপভোগ করবার জন্য। আগামী রোববার বাংলাদেশ ও ভারত দুদেশের নৌ সীমান্তে আটক জেলেদের বিনিময় করবে। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সংস্কারকৃত অফিস ডিক্যাব লাউঞ্জ উদ্বোধন করার পর পররাষ্ট্র উপদেষ্টা জানান, আন্তর্জাতিক জলসীমায় আটক বাংলাদেশের 90 এবং ভারতের 95 জেলেকে হস্তান্তর করা হবে। উদ্বোধনের স্বাগত বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা দেশের স্বার্থ রক্ষায় কূটনৈতিক সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। সে সময় তার সঙ্গে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ইমেজের প্রশ্ন থাকে, আমরা অনেক সময় আপনাদেরকে রিকোয়েস্ট করেছি একটা কিছু নেগেটিভ ঘটনা ঘটতেছে, এটাকে আপনারা একটু বরং টোন ডাউন করেন, আপনারা তো রিপোর্ট না করলে চলবে না, কিন্তু এটার এমনভাবে করেন যেন দেশের ক্ষতি না হয়। সব কাজে সবসময় ভালো হয় তা তো না, কিন্তু এটাকে এক ধরনের সহযোগিতার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা যাতে জিনিসটা প্রকাশিত হলো, মানুষ জানতেও পারলো, কিন্তু খুব নেগেটিভ ইফেক্ট না হয়। তা আমি এতদিন পরে এটা আমি বলতে পারি যে আমরা বাই অ্যান্ড লার্জ কিন্তু আপনাদের সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি। জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার তাকে বেসরকারি একটি হাসপাতাল থেকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। প্রায় 15 দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অঞ্জনা। রক্তে সংক্রমণ ধরা পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে বুধবার বিএসএমএমইউতেই লাইফ সাপোর্টে নেওয়া হয়। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের নায়িকা অঞ্জনা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 35 জন। ঘটনাস্থলে বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছে এফবিআই। পুলিশ বলছে, নতুন বছর বরণ উৎসব চলার সময় চালক প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে পিকআপ তুলে দেন। পরে চালক গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালালে চালকের মৃত্যু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার, তার বয়স 42 বছর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা শামসুদ্দিন জব্বার একসময় মার্কিন সামরিক বাহিনীতে কাজ করতেন। হামলাকে ঘৃণ্য উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামলার কয়েক ঘন্টা আগে শামসুদ্দিন জব্বার ভিডিও পোস্ট করেছিলেন যেখানে আইএসের সাথে তার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
কথাশিল্পী শওকত ওসমানের 108তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রজন্ম থেকে প্রজন্মে শওকত ওসমান শিরোনামে এই আয়োজন করে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ। আয়োজনে বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বৈষম্যের বিরুদ্ধে শওকত ওসমানের সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর দীপু সিদ্দিকী, শওকত ওসমানের ছেলে চলচ্চিত্র নির্মাতা জও নেসার ওসমান, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সহ অনেকে। এবারে কৃষি সংবাদ। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের চাষিরা। কয়েক সপ্তাহ আগে বাজারে পেঁয়াজ ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অব্যাহত দরপতনে এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা জানাচ্ছেন। চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় ৭,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের চাষ হয়েছে। বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছে ৫০ থেকে ৫৫,০০০ টাকা। গেল বছর প্রতি বিঘা জমিতে ৮০ থেকে ১০০ মণ পেঁয়াজ পেলেও এবছর বীজ সমস্যা থাকার কারণে উৎপাদন হচ্ছে ৬০ থেকে ৭০ মণ। আমাদের এখন বিপদ, আমাদের মাল হয়ে গেছে, তুলতে হবে, তুললে কি করবা, ফেল দিতে হবে। সরকার বাইরে থেকে পেঁয়াজ নিয়ে এসে আমাদের এখন দুরবস্থা, এখন ১০০০, ১২০০, ১৫০০ ওপর দাম। এখন আমাদের খরচপাত তুলে খরচপাতি করে বেশি কিনে কিছুই থাকছে না। চাষিরা বলছেন, পেঁয়াজ চাষে উচ্চমূল্যে বীজ, সার, সেচ, কীটনাশক, শ্রমিকের মজুরি, পরিবহন ও অন্যান্য খরচ সহ উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। ৭৫-৮০ হাজার টাকা বিঘাতে জমিতে লস হয়েছে। চাষি মানুষ আমরা ধরে লোকের কাছে ধার ঋণ বাকি করি পেঁয়াজ লাগিয়েছি। ৩ বিঘি পেঁয়াজের দাম খরচ টোটাল হয়েছে 2,70,000 টাকা। এখন বাজার মূল্য যেরকম পেঁয়াজের বাজার, এতে আমাদের পেঁয়াজের লোকসান হয়ে দাঁড়িয়ে যাবে প্রচুর পরিমাণ। সকলে একসাথে পেঁয়াজ উত্তোলন করায় দাম কমে গেছে বলছে কৃষি বিভাগ। একবারে বাজারে না নিয়ে গিয়ে তারা যে ধাপে ধাপে বিক্রি করলে তাহলে মোটামুটি তারা ভালো দামটা পাবে। উৎপাদনের ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে সরকারি উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করলে লোকসান থেকে বাঁচা সম্ভব দাবি চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনার সোমেশ্বরী নদী ও আশপাশের এলাকা থেকে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজে এসব বালু ও মাটির ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নদীর গতিপথ পরিবর্তনে ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। বেআইনি এমন কর্মকাণ্ড বন্ধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। তবে খোদ সরকারি প্রকল্প বাস্তবায়নেই পরিবেশ প্রতিবেশ রক্ষার এই নির্দেশনা মানা হচ্ছে না। 14,15,00,000 টাকায় ভবানীপুরে নির্মাণাধীন নদীর তীররক্ষা বাঁধের কাজে ব্যবহার করা হচ্ছে সোমেশ্বরীর বালু। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। দুর্নীতি ও অনিয়মের কারণে যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নেও আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা দরকার এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা দরকার। ঠিকাদাররা এখান থেকে বালু তুলে নিচ্ছে, তারা বলতেছে যে প্রশাসনের অনুমতি আছে। জেলা প্রশাসক এবং উপজেলা, দুর্গাপুর উপজেলা মিলে এখান থেকে বালু অবৈধভাবে বালু তোলার তারা অনুমতি দিয়েছে। অনিয়মের প্রমাণের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আদালতের রায়ের প্রতি তো একমত। এই কাজের ক্ষেত্রে স্থানীয় লোকজন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সকলকে সহযোগিতা করতে হবে। জনকল্যাণে নেওয়া প্রকল্প বাস্তবায়নে সরকারের তদারকি ও নজরদারি বাড়ানোর দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আগামীকালও দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। সূর্যের দেখা না মেলা এবং তাপমাত্রা কমে তীব্র শীতে জবুথবু থাকবে পুরো দেশ। আবহাওয়া অফিস বলছে 7 থেকে 8 জানুয়ারি উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে 2 থেকে 3টি মৃদু মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হবে দেশ। আর মাসের মধ্য থেকে শেষ ভাগে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির দেশের বেশিরভাগ জেলার জনজীবন, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার কারণে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা লাগতেছে, কিন্তু সকাল সকাল যাচ্ছি আমরা পড়ালেখার জন্য, একটু কষ্ট তো করতে। আমরা বয়স্ক মানুষ, খুব ঠান্ডা, আগুন ফুয়াইলেও খুব ঠান্ডা নাগাটাও যে ঠান্ডা পড়ছে, বেলা তো আজকে সারাদিনে নাই। চাহিদার প্রেক্ষিতে আরো বেশি কম্বল এবং শীতবস্ত্র দরকার, বিশেষ করে শিশুদের জন্য এবং বৃদ্ধ মহিলাদের জন্য। আমরা সরকারের বরাবর আজকেও আরো অতিরিক্ত বরাদ্দের জন্য চাইব। দেশের মধ্যাঞ্চল ঢাকাতেও বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা মেলেনি। সড়কগুলোতে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 13.8 ডিগ্রি সেলসিয়াস। 7 অথবা 8 জানুয়ারি দেশের উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের পর তাপমাত্রা আরো কমে গিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই কুয়াশার কারণে কিন্তু দেশের যে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছি। 2 থেকে 3টা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আর 1 থেকে 2টা তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়াচ্ছে। সূর্যের দেখা না মেলায় শীত অনুভূত হচ্ছে বেশি। পথ চলতি ও কর্মমুখী মানুষেরা সুযোগ পেলেই খানিক উষ্ণ হতে চায়ের দোকানগুলোতে ভিড় করছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ IABর যৌথ উদ্যোগে এক্সেলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতার সেরা প্রকল্পগুলো নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে IAB সেন্টারে শুরু হয়েছে 5 দিনের প্রদর্শনী। 11তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার প্রদর্শনী 72টি প্রকল্প নিয়ে সাজানো হয়েছে, যার মধ্যে 6টি পুরস্কৃত প্রকল্প বিশেষভাবে তুলে ধরা হয়েছে। উদ্বোধন আয়োজনে ছিলেন IABর প্রেসিডেন্ট স্থপতি প্রফেসর ডক্টর আবু সাইদ এম আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মহসিন হাবিব চৌধুরী, 11তম সাইকেলের অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আসিয়া করিম এবং বিশিষ্টজনেরা। এই প্রদর্শনী 6 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রদর্শনী। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার সচেতনতামূলক র্যালি, পেশাজীবী সমাবেশ, উন্মুক্ত আলোচনা সহ নানা কর্মসূচি হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে জনসচেতনামূলক র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। পরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মাঠে সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে সমাবেশ ও উন্মুক্ত আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে BDBL ভবনের কনফারেন্স হলে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLCর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত আয়োজনের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়াও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সচিন্দ্রনাথ সমাদ্দার, অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তারা ছিলেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই নেই, চাঁদাবাজদের স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। গুলশান ডিসিসি মার্কেটের সামনে গুলশান থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় মিডিয়ার মাধ্যমে আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের দোসরদের অপসারণের দাবি জানান আমিনুল হক। চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আজকে যারা যেখানে চাঁদাবাজি করার চেষ্টা করছে, লুটতরাজ করার চেষ্টা করছে, দখলদারি করার চেষ্টা করছে, তারা যারাই হোক না কেন, যদি আমার দলের লোক হয় তাদেরকে আইনের হাতে তুলে দেবে। কারণ বিএনপিতে কোনো চাঁদাবাজ, কোনো দখলদারির, কোনো লুটতরাজের স্থান নাই।
মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার 12 ঘণ্টা পর আলমগীর হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। বুধবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা আছে 5 বছর অনৈতিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গাংনী পৌর যুবদলের আহ্বায়ক শাহিদুল ইসলাম। গাংনী থানার ওসি বনি ইসরায়েল জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। চ্যানেল আই দর্শক ফোরামের ময়মনসিংহ শাখার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলুকে রাতে ময়মনসিংহ জেলা স্কুল মাঠে জানাজার নামাজ শেষে গুলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি এক কন্যা, স্ত্রী, আত্মীয় এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য, আইটিআই বাংলাদেশের প্রতিনিধি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক ও বহুরূপী নাট্য সংস্থার সদস্য সচিব ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির 25 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে তেজগাঁওয়ের শাহিনবাগে এই কম্বল বিতরণ করা হয়। 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাহিদুল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় ফ্যাসিবাদের দোষরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। নোয়াখালীতে স্ট্যান্ড তৈরি না করে কাগজে কলমে টার্মিনাল ইজারা দিচ্ছে পৌরসভা। এ সুযোগে সড়ক মহাসড়কে চলছে চাঁদাবাজি। যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। আলাউদ্দিন শিবলুর পাঠানোর তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। নোয়াখালীতে পৌরসভাগুলো রাজস্ব আয় বৃদ্ধির জন্য প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয়। যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তারা নির্ধারিত পৌর টোল দেবে। অধিকাংশ পৌরসভা কোনো ধরনের স্ট্যান্ড তৈরি না করে কেবল কাগজ কলমে ইজারা দিচ্ছে টার্মিনাল। এই সুযোগ কাজে লাগিয়ে সড়ক মহাসড়ক ও অলিগলিতে চলছে চাঁদাবাজি। প্রত্যেকটা বাজারে আমরা 15 টাকা করে করে দেওয়া লাগে, তাহলে এইভাবে যদি দুর্নীতি চাঁদাবাজি চলে তাহলে আমরা কিভাবে রুজি করব? আর নিরীহ সিএনজি ড্রাইভার আঙুর উপরে চাঁদাবাজি করে মাইজ দি হাকে দিয়ে কয়েকদিন বদ্ধ আছিল, আবার চাঁদাবাজি বাড়ি গেছে। ড্রাইভাররা দিতে বাধ্য, ওদের থেকে জোর করে নিচ্ছে। যিনি মেয়র ছিলেন ওনারা কোনো স্বাক্ষর নাই, স্বাক্ষরবিহীন কয়েকটা স্লিপ। ইজারাদাররা পৌর নির্ধারিত টোলের বাইরে ইচ্ছামতো টাকা আদায় করছে। এই হাইওয়েতে তো পৌরসভা টোল নিতে পারে না। এগুলো সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা, মাদক ব্যবসায়ীরা এভাবে সড়কে চাঁদাবাজি করে জনগণের জানমালের বিঘ্ন ঘটায়। 5 আগস্টের পর সব ধরনের চাঁদা বন্ধ হলেও সম্প্রতি সড়কে আবারও চাঁদাবাজিতে ক্রুদ্ধ চালক, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রথম নিচে 10 টাকা, পরে নিচে 20 টাকা, আজকে বলে 40 টাকা, 35 টাকা। এরপর আওয়ামী লীগ সরকার আমলে 50 টাকা হয়েছে, এখনো সেই 50 টাকাই বলবৎ আছে। টার্মিনালের বাইরেও বাড়তি টোল আদায় করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। টার্মিনাল থেকে টোল আদায় করবে, যদি টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। নোয়াখালী পৌরসভায় সিএনজির জন্য নির্ধারিত পৌর টোল 10 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 15 টাকা, আর বাসে 35 টাকার পরিবর্তে 50 টাকা। জেলায় সড়কে চলাচল করে প্রায় 50,000 সিএনজি ও ব্যাটারি চালিত যানবাহন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবি সদর দপ্তরে তার হাতে অনুদান তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়ায় চিকিৎসা খরচ এবং উত্তরা 7 নম্বর সেক্টরের 28 নম্বর রোডে একটি খাবারের দোকান দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুল একটি পোস্ট দিলে তা বিজিবির নজরে আসে। এর আগে গত 8 ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জন ছাত্র জনতার মধ্যে অসহায় 7 জনকে অনুদান এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বিজিবি। এছাড়া আরও 100 জন আহত ছাত্র জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, যা বাস্তবায়ন শেষের দিকে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ। সঙ্গে সহযোগী হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা
তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আমাদের এই কার্যক্রমটা হয়তো এই সপ্তাহের মধ্যে যে মহাপরিচালক মহোদয় প্রতিষ্ঠিত যে 100 জনকে সহায়তা করার উদ্যোগটা শেষ হবে। আমাদের উদ্যোগ সবসময় এটা চলমান থাকবে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার 12,36,00,000-এরও বেশি। বিতর্ক এড়াতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। সরকারের চেয়ে মানুষের শক্তি অনেক বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ মনে করিয়ে দেয়া। বেগম খালেদা জিয়ার সাথে তাঁর বাসভবনে সেনাপ্রধানের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন সেনাপ্রধান। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে মনে করে বিএনপি। ক্ষমতায় গেলে রিভিউ করে ব্যবস্থা নেয়ার ঘোষণা। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজের শীতবস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ। এবং বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। তাসকিন আহমেদের রেকর্ডের দিনে ঢাকা ক্যাপিটালসকে হারালো দুর্বার রাজশাহী। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।